This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ফিরহাদ হাকিম কিন্তু ধর্মীয় মেরুকরণের কথা বললেন না কেন? কারণ ওটাই তার বিরুদ্ধে বিজেপির হাতিয়ার। তিনি ওই প্রসঙ্গে তাই যেতে চান না। আর একই ইস্যুতে শুভেন্দু অধিকারীর হাসিটা দেখলেন। 2014-এ কংগ্রেস হারার পর বীরাপ্পা মৈলি একটা পোস্টমর্টেম করেছিলেন এবং সেই রিপোর্টে বলা হয়েছিল যে ভারতীয় হিন্দুরা কংগ্রেসকে সংখ্যালঘুদের পার্টি বলে মনে করে। আর তারপর 2019 পর্যন্ত রাহুল গান্ধী মন্দিরে মন্দিরে ঘুরেছেন। 2017-র গুজরাট নির্বাচনের সময় তো নিজের নাম গোত্র পর্যন্ত বলে দিয়েছিলেন। মানে কোথাও গিয়ে বিজেপির ময়দানে গিয়ে তিনি খেলা শুরু করেছিলেন। বাট অন্যের ময়দানে গিয়ে খেলা না সবসময় অসুবিধের, লাভ তো হয়ই না। 24-এ আবার ধর্ম ছেড়ে জাতে মন দিয়েছেন রাহুল, তাতে খানিকটা সাফল্য পেয়েছিলেন লোকসভা নির্বাচনে, কিন্তু পাশাপাশি লোকসভা ভোটে সংখ্যালঘু ভোটের 72%টাও তো কংগ্রেসের ঝুলিতে গেছে। তা অক্ষুণ্ণ রেখে বিজেপির ভোট ব্যাংকে ফাটল ধরাতে চান রাহুল গান্ধী। তাই হিন্দু সমাজের বৈষম্যের দিকটাই তিনি আলোকিত করতে চান, তুলে ধরতে চান। তাই তো জাত গণনার দাবি। প্রত্যেকটার পেছনে তো একটা জাতপাত ভাগাভাগি, ওই মেন জায়গা কিন্তু ওই দুটোই। এক হ্যায় তো সেফ হ্যায়, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এটা সবাই বোঝেন আর কি। এবার কে এক থাকতে পারছে আর কে বেটে যাচ্ছে, তার উপরেই কে কেটে যাবে সেটা নির্ভর করছে। লোকসভা নির্বাচন থেকে যারা জাতীয় রাজনীতিতে নজর রাখছেন তারা একটা ট্রেন্ড লক্ষ্য করেছেন। হরিয়ানায় অজাট হিন্দু ভোট একজোট করে জিতেছে বিজেপি। জম্মু কাশ্মীরের হিন্দু প্রভাবিত আসনগুলোতে কংগ্রেস জিততে পারেনি। এবার 40% সংখ্যালঘু ভোট যেখানে, সেই ওয়েনারে কংগ্রেস উজ্জ্বল। কর্ণাটকে কয়েকটা আসন বেরিয়ে গেছে, কিন্তু বাকি দেশে একই প্রবণতা। হয়তো সেটা দেখেই শুভেন্দু অধিকারী আনন্দিত হচ্ছেন। মানে এরকম মেরুকরণ যদি মহারাষ্ট্রে হতে পারে, বাংলায় হবে না কেন? কিন্তু করবেন কে? বাংলায় তো দেবেন্দ্র ফডনবিস নেই। মহারাষ্ট্রের মগজাস্ত্র তো তাকেই বলা হচ্ছে। 2014 থেকে 19 সামনে থেকে সরকার চালিয়েছেন, তারপর উদ্ধব ঠাকরের সরকার ভেঙেছেন, তারপর আবার শিন্ডেকে সামনে রেখে মহারাষ্ট্র চালিয়েছেন, তারপর বিজেপির সর্বকালীন সেরা পারফরমেন্সটা এবার জিতিয়ে আনলেন। স্বাভাবিকভাবে শিন্ডেকে সরিয়ে দেবেন্দ্রকেই মুখ্যমন্ত্রী করার দাবি উঠেছে, কিন্তু মুখ্যমন্ত্রী করে শিন্ডেকে চোখে চোখে রাখাটা যতটা সহজ, শুধুমাত্র জোট সঙ্গী করে রাখলে সেটা সম্ভব নয়। তাহলে দেবেন্দ্র কি ফের উপমুখ্যমন্ত্রী হবেন, নাকি মোদি তাকে দিল্লিতে নিয়ে যাবেন, নাকি বিজেপির নতুন চাণক্যকে সংগঠনের মাথায় বসানো হবে? এই বিষয়গুলো তো অতীতে উঠেছে, আবার আলোচনায় আসছে যে জেপি নাড্ডার জায়গা যাদের যাদের নাম উঠছে সভাপতির পোস্টে, সেখানে দেবেন্দ্র ফডনবিসের নামটাও কি যোগ হয়ে যাবে? দেখুন, এখন পর্যন্ত নাগপুর ঘনিষ্ঠ দেবেন্দ্রকে কোনো উপযুক্ত পদ দিতেই হবে, এটা বিজেপি জানে এবং সেইটাই তাদের মাথা ব্যথার কারণ হতে পারে। বাকি সব কিছু নিয়ে মাথা ঘামানোর তাদের খুব একটা প্রয়োজন নেই আর কি। ফলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বাছাই করাটা খুব কঠিন হবে বলে মনে হয় না। আবার এটাও ঘটনা, মহারাষ্ট্র থেকে ফডনবিস স্ট্র্যাটেজি এখানে মানে বাংলায় কোনো সময় তারা প্রয়োগ করার জন্য উদ্যোগী হবেন কি না, সেটাও খুব জটিল প্রশ্ন বলে মনে হয় না। मैंने पहले ही कहा था कि मैं आधुनिक अभिमन्यु हूँ, चक्रव्यूह को भेदना जानता हूँ। हमने चक्रव्यूह को भेदा है। इस विजय में मेरा बहुत छोटा उसमें मैं समझता हूँ कि सहभाग है। एक ये हमारी जो पूरी टीम है, इस टीम ने इस विजय को लाया है। जैसे हमने सीटों का बंटवारा हुआ, हमें कोई मतभेद हमारे में नहीं थे, आज भी कोई मतभेद नहीं है। हम हमारे वरिष्ठ और हम लोग बैठकर उसके ऊपर निर्णय लेंगे। पहले तो तीनों पार्टियां अपना अपना नेता चुनती है, अभी रिजल्ट ही आने का है। रिजल्ट आने के बाद सारे एमएलए को बुलाना पड़ता है, अपने अपने पार्टी का नेता चुनते हैं, उसके बाद ये प्रक्रिया होती है। आप बिल्कुल चिंता मत करिए। দেবেন্দ্র ফডনবিস নিজেকে মডার্ন অভিমন্যু বললে যোগী আদিত্যনাথ তিনি নিজেকে কি বলবেন? বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই স্লোগানটা তো তিনিই দিয়েছিলেন। উত্তরপ্রদেশের উপনির্বাচনেও
তিনি তো বিজেপিকে ফর্মে ফিরিয়েছেন। লোকসভার ধাক্কা ঠাক্কা সামলে, মন খারাপ সামলে 9টা বিধানসভা আসনে উপনির্বাচন ছিল, তার মধ্যে 6টা জিতে নিয়েছে বিজেপি। ভোট ভাগ রুখতে কংগ্রেস কিন্তু কোনো প্রার্থী দেয়নি, মানে যাতে বিরোধী ভোটটা ভাগ না হয়ে যায়, একের বিরুদ্ধে এক লড়াই। সেখানেও তো অখিলেশ যাদবকে হারিয়ে দিলেন যোগী। 2টো আসন সমাজবাদী পার্টির থেকে উল্টে ছিনিয়ে নিয়েছে বিজেপি। একটা আসনে বিজেপির শরিক রাষ্ট্রীয় লোকদল জিতেছে। মানে বুঝতে পারছেন, কোথাও গিয়ে যোগী আদিত্যনাথ একই সঙ্গে রাজ্যে একটা বার্তা দিলেন, এবার সেই বার্তাটা কোথাও গিয়ে দিল্লিতে অনুরণিত হচ্ছে কি না সেই প্রশ্নটাও তো উঠে গেল। কারণ লোকসভা ভোটের সময় যোগী আদিত্যনাথের পছন্দের প্রার্থীরা প্রার্থীপদ পাননি, এরকম একটা বক্তব্য সামনে এসেছিল। যথারীতি উত্তরপ্রদেশে কিন্তু সেইভাবে ফলাফলটা ভালো হয়নি বিজেপির, সেখান থেকে সমাজবাদী পার্টি অনেক বেটার করেছিল। সেখান থেকে স্টিয়ারিংটা নিজের হাতে নিয়ে ফের ঘোরালেন যোগী। এই বার্তাটা কি কোথাও যাচ্ছে? দেখুন, এরপর সোমবার যখন সংসদের অধিবেশন বসবে, আদানি ইস্যুতে গলা চড়াতে পারবেন আর রাহুল গান্ধী, নাকি ওয়াক অফ নিয়ে সংসদে তোলপাড় করতে পারবে বিরোধী ঐক্য? 6 ছক্কা যদি তৃণমূলের ক্যারেক্টার সার্টিফিকেট হয়, বিজেপি তো জনাদাসের ন্যাশনাল এন্ট্রান্স পাস করে বসে রয়েছে।